সংকোচন চিত্রণের শর্ত মেনে চলবে তার একটা ইউনিক ফিক্স পয়েন্ট থাকবে, মানে তার একটা অনন্য নির্দিষ্ট বিন্দু থাকবে। বোঝেন কথাটা বলে। আবার যে চিত্রণ এই সংকোচন চিত্রণের শর্ত মানবে সেই চিত্রণের নির্দিষ্ট বিন্দু থাকতেই হবে এবং একটা, তার কি নির্দিষ্ট বিন্দু থাকতেই হবে এবং কয়টা? একটা। এই ঘটনার নাম বানাক সংকোচন নীতি বা সংকোচন। নির্দিষ্ট বিন্দুর উপরে উপদেশ তৈরি করছে। এখন এই যে বানাকের সংকোচন নীতি, সংকোচন কয়ভাবে পড়ছি আমরা? কয়ভাবে? দুই ভাবে। এটা ডি দিয়ে একটা, এই উপপাদ্যটা দুইটা রূপ আছে। উপপাদ্য 8.3 এরটা, পরে আবার উপপাদ্য 2 এর, উপপাদ্য 1 এরটা, উপপাদ্য 2 এরটা। দেখো তাহলে বানাকের সংকোচন উপপাদ্য কয়ভাবে প্রমাণ করা যায়? দুই ভাবে। একটা হলো মেট্রিক জগৎ দিয়ে, নর্ম জগৎ দিয়ে। আর এক বছর মেট্রিক জগৎ আসে, এক বছর নর্ম জগৎ আসে। এই জন্য আমরা মেট্রিক জগতের আর লেখাপড়া না করলেও আমরা এই উপপাদ্যটা পড়তে চাই যে নর্ম ব্যবহার করে এই বানাকের সংকোচন নীতি বা সংকোচন। ধারণা তো হয়েছে, বোঝা গেছে। তো আমরা এই একই কাজ কয়ভাবে করা যাচ্ছে? দুই ভাবে। আমরা করব নর্ম। তাহলে উপপাদ্য 2 লেখো। উপপাদ্য 2, হ্যাঁ, এই উপপাদ্য পড়াই 2 দিন, খালি উপপাদ্যই পড়াই 2 দিন। এই উপপাদ্য লিখলে 4-5 পাতা হবে। এই উপপাদ্য পড়াই কয়দিন? 2 দিন। আর এই বেসিক করে 1 দিন, 3 দিন। আর অঙ্ক করে 1 দিন, 4 দিন। এই চ্যাপ্টার 4 দিন পড়াই। একদিন করে কি আজকে শুরু করতে করতে লেখো উপপাদ্য 2। এত তাড়াতাড়ি তো সহজে লেখাপড়া হয়ে গেলে তো ওই কবে সব শেষ হয়ে যেত। সহজে হয় না। লেখো উপপাদ্য 2। শেষ হবে না, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ লেখো লেখো, দেখি কত দূর যায়। লেখো দেখো উপপাদ্য 2। লেখো সম্পূর্ণ নর্ম জগৎ, সম্পূর্ণ নর্ম জগৎ, সম্পূর্ণ নর্ম জগৎ। এই সম্পূর্ণ নর্ম জগৎকে বানাক জগৎ বলা হয়। বানাক জগতের সংজ্ঞা যদি আসে, একটু আর এক জায়গায় লিখে রাখা হচ্ছে বানাক জগতের সংজ্ঞা। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বানাক জগৎ, বানাক জগৎ আগের চ্যাপ্টার, এটা পড়বো না আমরা, সেই চ্যাপ্টারটা সংজ্ঞা লিখে রাখো। বানাক জগৎ পিছনে একটা সাদা জায়গাটা দেখে এটা বানাক জগৎ, বানাক জগৎ 100% বানাক জগৎ লেখো। একটি সম্পূর্ণ নর্ম জগৎকে বানাক জগৎ বলা হয়। এই সহজে 4-5 শব্দ হয়ে যাবে আর কি। একটি সম্পূর্ণ নর্ম জগৎকে বানাক জগৎ বলা হয়। সম্পূর্ণ জগৎ কাকে বলে? গত ক্লাসেও পড়াই গেছে উপপাদ্য, আজকেও সেই লাগবে। সম্পূর্ণ জগৎ কাকে বলে? যে জগতের প্রত্যেকটা কোষ অনুক্রম ওই জগতেরই কোনো বিন্দুতে, সেই কোষই কিন্তু আবার এই দিকে আসতেছে। কোষই ছাড়বে না, কোনো অবস্থায় ছাড়বে না কোষই। তাহলে কোষই শক্তিশালী গণিত। তাহলে বানাক জগৎ মানে কি? সম্পূর্ণ জগৎ মানে কি? একটি জগৎকে সম্পূর্ণ জগৎ বলা হবে যদি ওই জগতের প্রত্যেকটি কোষীয় অনুক্রম ওই জগতেরই কোনো বিন্দুতে অভিসারী। সম্পূর্ণ জগতের দেখবা এই উপপাদ্যের মাঝ বরাবর সেই এই সম্পূর্ণ জগতের কন্ডিশন ব্যবহার করে দেব। আগে তো কোষীয় অনুক্রম বানানো লাগবে। আমার টার্গেটই কোষীয় অনুক্রম বানানো, তার অভিসারী করা, ওইটাই নির্দিষ্ট বিন্দু হয়ে যাবে। আবার যা উপপাদ্যের ল্যাঙ্গুয়েজ শেষ হয়ে যেত, সম্পূর্ণ নর্মড জগৎ অর্থাৎ
বানাক জগৎ, এই দেখো অর্থাৎ দিয়ে বানাক দিয়েছে না, অর্থাৎ সম্পূর্ণ নম জগৎকেই বানাক জগৎ বলে। সম্পূর্ণ নম জগৎ অর্থাৎ বানাক জগতে সংকোচন উপাদ্য বা নীতি বর্ণনা ও প্রমাণ করা। এখন এইটার আর একটা স্টেটমেন্ট আছে, যেমন সবসময় পরীক্ষা এইভাবে আসে না, অথবা দিয়ে লিখে রাখা হয়েছে। নির্দিষ্ট বিন্দু উপাদ্য, নির্দিষ্ট বিন্দু উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করা। বুঝতে পেরেছ? যদি এইভাবে পরীক্ষা এসে তাহলে তো প্রশ্ন তো কখন আসে নাই। তার তো পড়াই গেছিল বানাক জগতের সংকোচন নীতি, আর আসছে কি নির্দিষ্ট বিন্দু। এই সংকোচন নীতিটার কাজই হলো নির্দিষ্ট বিন্দু নির্ণয় করা, এই জন্য এই উপাদ্যের আরেকটা নাম হচ্ছে নির্দিষ্ট বিন্দু। এখন পরীক্ষায় আসো নির্দিষ্ট বিন্দু উপাদ্য, তুমি প্রমাণ করবা কোন পদ্ধতিতে? নর্ম পদ্ধতি প্রমাণ করবা কেন? না ওটা পড়ে গেছে তাই ওটা করবো না। এরা বলে আমি পড়ে গেছি নর্ম জগৎ, আমি ওটা প্রমাণ করবো কেন? বলে আমার তো স্টকে ছিল, সেটা অন্য কথা। যে আমি তো পড়ে গেছি নর্ম জগৎ, আর ম্যাট্রিক তো আমার স্টকে ছিল, বইপত্রই সব লই গেছি। না, আমাদের এটা তুমি যে পদ্ধতি পারো দুইটা প্রমাণ করে দিলেই হবে, কারণ এখানে তো উল্লেখ করে দেয়। কিন্তু যখন বলা হবে যে নম জগতে নির্দিষ্ট বিন্দু বুদ্ধি প্রমাণ করো, তার মানে আর কোনো উপায় নেই। তা উল্লেখ করে দিলে ফিক্সড করে দেওয়া হবে, উল্লেখ না করলে দুইটার যে কোনোটা আমরা যেটা পারি সেইটা। তাহলে আমাদের কি নিতে হবে? একটা নর্ম জগৎ নিতে হবে, সেই জগতে একটা অনুক্রম বানাতে হবে, সেই অনুক্রমকে কোষী অনুক্রম বানাতে হবে, সেই কোষী অনুক্রম হইলে তার এই অভিসারী বানাতে হবে, অভিসারী বানাই আমরা নির্দিষ্ট বিন্দু বানাবো, আর নির্দিষ্ট বিন্দু একটা পাওয়ার পরে প্রমাণ করবো এটা অনন্য। কারণ অনন্য প্রমাণ কয়টা ধাপ? দুটো। আগে আছে অস্তিত্ব, তারপরে সমান্তরে অনন্যতা। আগে বিদ্যমানতা, অনন্যতা। বিদ্যমানতা মানে কি? একটা আছে। অনন্যতা মানে কি? আরো একটা আছে ধরে। এই যে আগে যেটা বললাম সেখানেও বিদ্যমান এবং অনন্য দুইটাই ছিল। তাহলে নির্দিষ্ট বিন্দু আছে, এইটার প্রমাণই একেবারে প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা শেষ পর্যন্ত চলে গেছে। নির্দিষ্ট বিন্দু আছে, ও পর্যন্ত না, আরো নিচে, একদম নিচে পরের পৃষ্ঠায় 2-3 দিন চলে গেছে। আর অনন্য প্রমাণ কখনো বড় হয় না, অনন্য প্রমাণ অল্প একটু হয়। গতকাল যে আমরা থিওরি অফ নাম্বারস এর প্রমাণ করলাম, ওই যে চাইনিজ ভাগশেষ পদ্ধতি, সেখানে তো সমাধান আছে, সমাধান অনন্য। সমাধান অনন্য প্রমাণ ছিল 3 লাইন, আর সমাধান আছে। এখানেও দেখো যে নির্দিষ্ট বিন্দু আছে, এর প্রমাণ এদের 272 পৃষ্ঠায় শুরু হয়েছে, 273 পৃষ্ঠা চলমান, 274 পৃষ্ঠায় গিয়ে আরো 4 লাইন। আর নির্দিষ্ট বিন্দুর অনন্যতা অল্প একটুতে। তাহলে আমরা ঠিক আছে, আমরা কিছুটা আলোচনা 20 মিনিট হিসেব করি কেন? ওরা তো 8টায়, তুমি যে কয়টায় আসো শেষ হবে 9টায়। দেখো বর্ণনা, তাহলে আমরা একটা নর্ম জগৎ নিব, আর একটা চিত্রণ সংকোচন চিত্রণ নেব। এদিকে কাজ শুরু করব। বর্ণনা মনে করি x একটি বানাক জগৎ। বানাক জগৎ মানে কি? অর্থাৎ এবার লিখতে বলতে সম্পূর্ণ নর্ম জগৎ, সম্পূর্ণ নর্ম জগৎ এবং টি
কোত্থেকে কোথায় x থেকে x একটি কি চিত্রণ সংকোচন চিত্রণ একটি সংকোচন চিত্রণ ঠিক আছে তো প্রমাণ করতে হবে কি যে টি এর একটি অনন্য নির্দিষ্ট বিন্দু আছে এটাই উপপাদ্যের মূল বিষয় টি এর একটি অনন্য নির্দিষ্ট বিন্দু আছে তাহলে আরেকটা এখানে আছে লাইনটা আমি বর্ণনা প্রমাণে লিখবো এখানে লিখবো না তাহলে টি এর একটি অনন্য নির্দিষ্ট বিন্দু বিদ্যমান এই হলো আমাদের নির্দিষ্ট বিন্দু পথের সিদ্ধান্ত সংকোচন চিত্রণ হইলেই কি থাকবে একটা এইটুকু হলো বর্ণনা সংকোচন চিত্রণ এইখানে শর্তটা দিয়ে দিয়েছে আমরা শর্তটা দিব কোথায় প্রমাণের শুরুতে দিয়ে দিলে সুবিধা হয় ওখানে শর্ত লাগে প্রমাণ যেহেতু টি সংকোচন চিত্রণ আগে যে সংকোচন চিত্রণের সংজ্ঞাটা লেখছিল সেই সংজ্ঞাটা একটু ফেরত যত সেখানে একটা বিষয় বাদ করছি যাও সংজ্ঞা ফেরত ওই যে এক্স আর ওয়াই কি পরিচয় দিয়েছিলাম আমরা দেখো তো যে এক্স আর ওয়াই যে সূত্র লেখার পরে যে না তাহলে ওই যে ডি এক্স ওয়াই কে ডি এক্স ওয়াই লিখছো না সামনে এক্স ওয়াই পরিচয় দিতে হবে এক্স ওয়াই বিলংস টু এক্স এ না দিলে তো ফর অল এক্স ওয়াই বিলংস টু দুইটা সংখ্যা লিখে দিয়ে দাও কথাটা করছি গ্যাপ রয়ে গেছে এক্স ওয়াই বিলংস টু না সমস্যা হয় না সবকিছুর একটা ফর্মালিটি আছে না মনে করে তোমার আমাদের বাড়ি দাওয়াত দিলাম তোমাদের কয়জন হবে দাওয়াতটা খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘরের ভিতরে গেলাম তোমরা বেঁকে চলে আসলাম তাহলে কোনো সমস্যা তো নেই তোমরা বাড়ি চলে গেলাম দাওয়াতটা খাওয়ার পরে কি একটু বলে আসতে হয় না স্যার খুব ভালো খাওয়াইলেন খারাপ হইলেও খুব ভালো খাইলেন এখন আমরা আসি মেহমান আসলে বলে দেয় না তোরা কি করলা কে থাকে আমার একটা ঘরের ভিতরে থাকে এই ফাঁকে ভেঙে গেছে আমাদের স্যার বললে আমরা স্যার বলে আসবে না তাহলে এটা হলো ফর্মালিটি সৌজন্যতা না দিলে নম্বর দিয়ে কাটা যাবে না দেওয়া লাগে এক্স ওয়াই কোথা থেকে আসছে একটি সংকোচন চিত্রণ সুতরাং কে বিলংস টু আর মনে আছে না বিদ্যমান থাকবে যেন tx minus ty less equal k x minus y equation number 1 for all x y belongs to x এটা বর্ণনার ভিতরে দেওয়া আছে আমরা
রাপোর মানে থেকে এখন আমাদের মূল কাজ এই এক্সের ভিতরে একটা অনুক্রম তৈরি করা। কি করা? এই অনুক্রম তৈরি করে সেইটাকে কোষী অনুক্রম বানানো। কোষী অনুক্রম বানাইলেই আমাদের কাজ শেষ। অনুক্রম তৈরি করা সেইটা আমাদের কিছু দূর আলোচনা চলছে, আর সেইটাকে কোষী অনুক্রম বানানো আলোচনা কঠিন এবং একটু সবচেয়ে বড়। অনুক্রম তৈরি করা আলোচনা অল্প একটু এবং খুব সহজ, কিন্তু কোষী অনুক্রম বানানোটা হলোই এখানে মূল। যে এখানে দেখো 273 পৃষ্ঠার দিকে তাকাইলেই তোমার দেখো কলিজাটা বা কিডনিতে কাঁপন ধরে যাবে, মানে কি লিখছে এটা। তো এই জায়গাটুকু হলো কোষী অনুক্রম বানানো। ধরি x not belongs to এই x not আমাদের শেষ পর্যন্ত মূল ভূমিকা পালন করে আমাদের সব কিছু। তাহলে আমরা x সেট থেকে একটা আমরা যে কোনো একটা বিন্দু, যে কোনোটাকে বলা হয়েছে কি ইচ্ছা, মানে x নট x সেটের ভিতর থেকে আমরা একটা বিন্দু চয়েস করছি, নাম x। আচ্ছা, এখন আমরা একটি পুনরাবৃত্ত অনুক্রম xn, আমরা জানি যে অনুক্রম এই বইয়ে লিখছি কিভাবে, হার্ড ব্র্যাকেট দিয়ে xn দিয়ে প্রকাশ করছি। বিবেচনা করি যা নিম্নরূপে সংজ্ঞায়। এই যেটা ছবি দিয়ে দিই, x আমরা জগৎ এর ভিতরে এই জায়গায় দাও x নট, আমরা একটা অনুক্রম একটা বিন্দু রয়েছে, আর x1 x2 x3 এইভাবে একটা অনুক্রম আমরা তৈরি করবো, যেটা x তার বিন্দুতে বসে যাবে। এই হলো আমাদের টার্গেট। ছবিটা দেখলে কিছুটা আমাদের আলোচনার ভিতরে সুবিধা হতে পারে। এই যা লিখেছি সব ওই ছবিতে দেখানো হচ্ছে। আমরা x এর ভিতর থেকে একটা বিন্দু দিচ্ছি x নট, এর ভিতরে একটা অনুক্রম তৈরি করব কি xn, যে অনুক্রমটার পথ হলো কি x1 x2 x3, এটা সব মিলেই তো xn হয়েছে। তো অনুক্রমটা কোথায় অভিসারী হবে এইটা এখন x1 x2 x3 টার্মগুলো সব x নট দিয়ে তৈরি করতে হবে। এই যে x নট এই একটা দিয়েই কি তৈরি করব, x নট দিয়ে x1 তৈরি করব, x নট দিয়ে x2 তৈরি করব, x নট দিয়ে x3। এই জন্য নাম দিয়েছে কি এই যে পুনরাবৃত্ত অনুক্রম, মানে x নট বারবার ব্যবহার করি এই টার্ম। x1 t of x নট, অর্থাৎ x নট এর যে ইমেজ, এই ইমেজটা দিয়ে x1 তৈরি করতেছে। তাহলে x1 কিভাবে তৈরি করতেছি, x নট এর ইমেজ দ্বারা। কারণ আরেকটা ছবি এখানে দেখাই, আমাদের তো এই x থেকেই তো t কি সংকোচন চিত্র। এই জায়গায় যে x নট নিয়েছি তার একটা ইমেজ আছে না, তার ইমেজটা কি t of x নট, এইটার নাম দিয়েছি আমি x1।
x1 এই জায়গায় থাকা মানে কি x1 আবার এই একই সেট তো এইখানে আছে তো x1 এর একটা ইমেজ আছে না ইমেজটা কি t অফ x1 এইটার নাম হবে x2 তাহলে প্রত্যেকটা বিন্দুর ইমেজ দিয়া পরেরটা তৈরি হচ্ছে তাহলে পরেরটা কি হবে x2 কি হবে t অফ x1 x3 কি হবে t অফ x2 ডট 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 xn কি হবে একটু বলো দেখি তোমরা xn t of x a minus হ্যাঁ দেখো এই জায়গায় যা আছে এই জায়গায় যা আছে এইখানে আগের বিন্দুটা তাহলে xn equal to t of xn minus এই হলো অনুক্রমের পদগুলো আমরা এইভাবে কি বুঝে আসছে বিষয়টা এই অনুক্রম তৈরির এই সিস্টেমটার নাম দিয়েছি ইকুয়েশন নাম্বার 2 এখন দেখো x1 কি দিয়ে তৈরি tx x0 দিয়ে তৈরি x2 কি দিয়ে তৈরি x1 আর x1 কি দিয়ে তৈরি tx তাহলে এই x2 ও x0 দিয়ে তৈরি মানে এই জায়গায় x0 মানে x3 কি দিয়ে তৈরি t2 t of x2 x2 কি দিয়ে তৈরি হবে x0 তাহলে এই জায়গায়ও বসাও x0 চলে আসে এরকম করে এই সব টার্মগুলো x0 দিয়ে এখন আমরা সেই ক্যালকুলেশনটা দেখো তাহলে আমরা পাই তাহলে আমরা x1 equal to t of x0 এটা তো আমাদের আছে x2 equal to নিচে নিচে লিখবা একটু ক্যালকুলেশন আছে তো এই জন্য এইভাবে প্রত্যেক নিচে নিচে লিখবা t of x1 x1 এর মানটা বসে দিই t of t x0 অর্থাৎ t স্কয়ার x0 অর্থাৎ x0 এর উপরে দুইবার t প্রয়োগ করে x2 পাইছি কয়বার এজন্য বলছিলাম পুনরাবৃত্ত অনুক্রম কয়বার t প্রয়োগ করেছে কয়বার x3 কি হবে x3 t of x2 x2 তো আমরা অলরেডি পেয়েছি t of t স্কয়ার x0 t কিউব x0 সব টার্মগুলো x0 এভাবে করে করে লাস্টেটা তাহলে কি হতে পারে xn xn equal to t t to the power n n x0 x0 this is equation number 3 আমরা দেখতেছি কি xn অনুক্রমটা x0 উপরে বারবার t প্রয়োগ করেই তো পাওয়া যাচ্ছে না বারবার t প্রয়োগ করে যে আমরা ইমেজ পাচ্ছি এই ইমেজটাই তো xn অনুক্রমটি তাই সিদ্ধান্ত আমরা নিতে পারি therefore xn হলো xn অনুক্রমকে লিখবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে t এর পুনরাবৃত্ত প্রয়োগের ফলে x0 এর ইমেজ সমূহের মান বাংলা একটা শব্দ লেখা এখানে প্রতিবিম্ব পছন্দ না ইমেজ কোনটা পছন্দ হ্যাঁ ইমেজ সমূহের মান ইমেজ এটা প্রতিবিম্ব মুখেও ওঠে না সহজে আবার লেখা কষ্ট আবার বফালা আছে কত ঝামেলা আছে রফালা আছে বফালা আছে ইমেজ সহজ শব্দ প্রতিবিম্ব ইংরেজি ইমেজ বাংলা না শব্দ শুনলে তো এটাই মনে তাহলে xn হলো কি t এর পুনরাবৃত্ত প্রয়োগের ফলে x0 এর ইমেজ সমূহের তাহলে আমরা অনুক্রম কিন্তু রেডি করছি
এরপরে আমাদের ক্যালকুলেশন শুরু হলো। এই অনুক্রমটাকে কি অনুক্রম বানাতে হবে? কোষী অনুক্রম। কোষী অনুক্রম বানাতে পারলে আর কোনো চিন্তা নাই, এরপর পথ সহজ। এই কোষী অনুক্রম বানানোর জন্য আমাদের একটু কঠিন এবং একটু বিষয়। তাই কোষী অনুক্রম বানানোর জন্য আমরা একটু আরো পাকাপোক্ত হবে, কালচার করে রাখলাম বিষয়টা নাকি। এটা নির্বাচন পরে হবে আবার।